যে বিগত সপ্তাহ ধরে যে কন্টেস্টের হচ্ছে টাইমটা বাড়ানো হয়েছিল সেটার রেজাল্টটাও আজকে দেওয়া হবে এবং সব মিলিয়ে আশা করা যায় বেশ ভালো একটা সময় কাটবে আজকে এই সন্ধ্যাবেলায়। এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমার জায়গা থেকে। আমি ইতিমধ্যে আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোককে মেসেজ করেছি। আমরা একটু তার জন্য অপেক্ষা করছি। ভদ্রলোক আসলেই আমরা শুরু করব। তো ওয়েল, কার কোন দিকে কি অবস্থা যাচ্ছে যদি একটু লিখে জানাতেন আমাদেরকে তাহলে বুঝতে একটু সুবিধা হইতো। ওয়েদার কেমন যাচ্ছে? আচ্ছা, হালকা বৃষ্টি হয়েছে। হালকা বৃষ্টি কোথায় হয়েছে? ঢাকায়? আমাদের এদিকে এখনো বৃষ্টি হয়নি। রংপুর, ফরিদপুর, ওকে। আমাদের এদিকে এখনো বৃষ্টি হয়নি। তবে আবহাওয়া কিছুটা ঠান্ডা। খুব যে আহামরি ঠান্ডা তেমনটাও না। ও আচ্ছা, বদরগঞ্জে বৃষ্টি হয়েছে, তা শুনে ভালো লাগলো। বৃষ্টি আমাদের এদিকে হওয়াটা খুবই জরুরি, কেননা হচ্ছে এদিকে ওয়েদার খুবই একদম যাতা অবস্থা। হ্যাঁ, অন্যান্য দিনের থেকে আজকে ওয়েদার আবার ঠান্ডা। এই যে দেখেন, হুট করে গরম, হুট করে আবার ঠান্ডা, এই অবস্থাতেই কিন্তু আবার হচ্ছে আহ সর্দি, কাশি, জ্বর এই যে ব্যাপারগুলো থাকে সেগুলো কিন্তু ধরে যায় আর কি। তো চেষ্টা করবেন একটু ব্যালেন্স করে থাকার জন্য। এই যে দেখবেন যে হুট করে বৃষ্টি নেমে গিয়েছে, নিজেকে আবার বৃষ্টির মধ্যে সঁপে দিলে কিন্তু সমস্যা। তো এই ব্যাপারগুলো একটু চেষ্টা করবেন দেখার জন্য। মানে আমার জায়গা থেকে বললাম, ইটস আপ টু ইউ, আপনি কিভাবে চলবেন বা না চলবেন। মানে এই সময় ফ্লু প্রচুর ছড়ায় আর কি। ডায়রিয়া, ফ্লু, ফাইটিং, ডিহাইড্রেশন, হিট স্ট্রোক হয়। আমরা তো আসলে কেউ কারো জীবনকে গতিশীল করে দিতে পারি না। হয়তো দেওয়ার মতো কি বাই থাকে। হয়তো দুটো কথা বলে পরামর্শ, মানে তথ্য ভাগাভাগি করে বা ভাবের আদান প্রদানই সর্বোচ্চ করতে পারি, এর বাইরে তো আর কিছু করতে পারি না। তো ওই জায়গাটা থেকেই না হয় দুটো কথা আপনাদের সঙ্গে বললাম। ওয়েল, আমরা অফিসিয়ালি ১৮৯তম সাপ্তাহিক হ্যাংআউটের সন্নিকটে দাঁড়িয়ে আছি। আমি নওরিন ম্যামের একটু দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। ম্যাম, দাদার সঙ্গে কি কথা হয়েছিল? দাদাকে যদিও আমি শুভ ভাই, আপনি শুরু করেন, আমি দেখতেছি, সমস্যা নাই, শুরু করেন আপনি। আচ্ছা, ওকে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। তো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাপ্তাহিক হ্যাংআউট ১৮৯তম অফিসিয়াল পর্বে। তো সবথেকে মজার যে ব্যাপার, সেটা হচ্ছে মজার ব্যাপার বলতে গেলে কি মজার ব্যাপার বলা যাবে না। আহ, আমাদের হাফিজুল্লাহ ভাই আজকে নেটওয়ার্কের বাইরে আছে, তারপরেও কিন্তু সে কিন্তু যুক্ত হয়েছে। আর তিনি তার স্টেটমেন্ট কিন্তু আমার কাছে ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে। আমরা একটু স্ক্রিনের দিকে দেখার চেষ্টা করব তিনি যে স্টেটমেন্ট দিয়েছে সেইটা। ঠিক আছে? আমার এখানে নেটের অবস্থা ভালোই করুন আর কি। যাই হোক, আমি আমি দেওয়ার চেষ্টা করছি। জাস্ট জাস্ট এ মিনিট। আমার এক চ্যানেল থেকে আরেক চ্যানেলে ঢুকলে সবকিছু ভ্যানিশ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই তো দিয়েছি। গেস্ট ব্লগাররা এখন অনেক বেশি ইরেগুলার, যার কারণে সুযোগ থাকা সত্ত্বেও তাদের সাপোর্ট দিতে পারছি না। এছাড়া যে সকল ইউজার আমার অধীনে ছিলেন তাদের অ্যাক্টিভিটিস এবং পোস্ট কোয়ালিটি অনেক বেশি হ্রাস পেয়েছে আগের তুলনায়।
যদিও স্টিম দাম কিছুটা হ্রাস পাওয়ায় এমন হচ্ছে, তবুও আমি সবাইকে অনুরোধ করব নিজের অবস্থান এবং পোস্ট কোয়ালিটি ধরে রাখার জন্য। এছাড়া সবাই ডেইলি টাস্কে বেশ ভালো করেছেন, যদিও অনেকেই এখনো কাঙ্ক্ষিতভাবে অ্যাক্টিভ হচ্ছেন না। তাদের অনুরোধ করব ডেইলি টাস্কগুলোতে রেগুলার হওয়ার। ধন্যবাদ সবাইকে। আহ, ধন্যবাদ হাফিজুল্লাহ ভাইকে তার গোছানো মতামত আমাদের মাঝে শেয়ার করার জন্য। আচ্ছা, এই হীরা, হীরা, বাসার সবগুলো নেটের লাইন যেগুলোতে ডিভাইসে কানেকশন দেওয়া সেগুলো বন্ধ করে দাও তো। আচ্ছা, আমি একটু দুঃখিত। মানে আমার এখানে এমন হয়ে গেছে যে একটা চ্যানেল থেকে আরেকটা চ্যানেলে গেলে সব লেখা ভ্যানিশ হয়ে যাচ্ছে। নেটওয়ার্ক ইস্যু তৈরি হয়ে গিয়েছে। আচ্ছা, আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? কেউ যদি একটু দয়া করে লিখতেন। ওকে, আমি সত্যি দুঃখিত। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু ভাবে চেষ্টা করছি আহ, আপনাদের সঙ্গে কমিউনিকেশন ঠিক রাখার জন্য। তো এবার যাব আমরা আমাদের সকলের প্রিয় নওরিন ম্যামের কাছে। তার কাছ থেকে কিছু কথা শোনার চেষ্টা করব। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, একদম পরিষ্কার। আচ্ছা, আর ভাই আপনি যে প্রবলেমটা বললেন লেখা ভ্যানিশ হয়ে যাচ্ছে, ওইটা আই গেস ডিসকর্ড এর প্রবলেম, কারণ এটা অলরেডি অনেক দিন ধরেই হচ্ছে এবং মানে কোন একটা চ্যানেলে ঢোকার পর কয়েক সেকেন্ড পরে লেখাগুলো শো করতেছে আর কি। ডিসকর্ডে বেশ ভালোই ঝামেলা করতেছে। আচ্ছা, যাই হোক, এবার কোনো পার্টিকুলার ইউজারকে নিয়ে খুব একটা কিছু বলার নাই এবার আমার অ্যাক্টিভ লিস্টে। গতবারের তুলনায় এবার মোটামুটি একটু অ্যাক্টিভিটিস ছিল বলা চলে। তবে হচ্ছে অনেকের আবার ডিসকর্ড এঙ্গেজমেন্ট খুবই কম ছিল, এরপরেও আমি টায়ারে দিয়ে দিয়েছি যেহেতু এবার ইউজার কম। তবে সোনিয়া আপু, আমি আপনাকে অবশ্যই বলবো, কারণ আপনি দেখলাম পোস্ট করেছেন কিন্তু যদিও কমেন্ট করেন নাই। তো সেক্ষেত্রে যারা পোস্ট করতেছেন, মানে যারা পোস্ট করে রেগুলার থাকার চেষ্টা করতেছেন, আপনারা ডেইলি টাস্কটাও একটু করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আমরা হয়তো ডিসকর্ড অ্যাক্টিভিটিস কম থাকলেও কিংবা কমেন্ট কম থাকলেও আমরা ওইটা কনসিডারেশনে নিয়ে আপনাদেরকে টায়ারে দিয়ে দিব। এটাই বলার ছিল। আর বেস্ট ব্লগারের বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে কিভাবে কি করতে পারি, অর্থাৎ ইউনিক কিছু করতে পারি কিনা সেটা নিয়ে একটু চিন্তা করতেছি, কারণ আসলে অনেকটা একঘেয়ে হয়ে গিয়েছে সবকিছু। তো সেক্ষেত্রে বেস্ট ব্লগারের বিষয়টা অনেকেই জিজ্ঞেস করছিলেন, তাই এটাই বলার যে আমরা চেষ্টা করছি যদি কোনো ইউনিক কিছু আনা যায় তাহলে আমরা আবার চালু করব। আর আপুদের কোনো যদি সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন। আর পুশ টাস্ক গুলা কমপ্লিট করবেন, কারণ হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমি আগেও যেটা বলেছি এবারও সেটাই বলবো, কারণ আমি কিছু প্রবলেম দেখতে পেয়েছি। সেটা হচ্ছে একটু রিলেটেড আনসার দেওয়ার চেষ্টা করবেন যদি কোনো কোয়েশ্চেন থাকে। যদি নর্মালি টুইট হয় তাহলে আপনি আপনার মতন করেই রিপ্লাই দিবেন, সমস্যা নেই, কিন্তু কোনো কোয়েশ্চেন করা হলে অবশ্যই সেখানে একটু আনসার করার চেষ্টা করবেন। ধন্যবাদ শুভ ভাই। ধন্যবাদ নওরিন ম্যাম, অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো ডেলিভারি দেওয়ার জন্য। আশা করা যায় সবাই ব্যাপারটা বুঝতে পেরেছে। তো আমরা যাবো এবার আমাদের সকলের প্রিয় আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, এই সময়টা আপনার। আচ্ছা, আরিফ ভাই রিক্সাতে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমি আমার কথাটা বলে নিই। আচ্ছা, আহ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার কথাটা আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, আপনারা যারা টুইটারে, এখন তো সব টুইটার নিয়ে অ্যাক্টিভিটিস হচ্ছে, টুইটারের উপরে কিন্তু সবকিছু কাউন্ট করার চেষ্টা হচ্ছে এবং আমরা কিন্তু টুইটারটাকেই বেশি প্রায়োরিটি দিই। তো টুইটারটাকে বেশি প্রায়োরিটি দেওয়ার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে, আসলে টু বি অনেস্ট, যারা প্রথম থেকে সুপার অ্যাক্টিভ লিস্টে থাকে, যারা কাজ করছে,
তারা কিন্তু এখনো কাজ করছে। আর যারা আসলে কাজ করে না তাদেরকে আসলে বলেই বা কি লাভ? আর বলেও আসলে তেমন কোনো কিছু হয় না। আমি মনে করি এটা শুধু আমার একার কথা না, এটা আমাদের পুরো টিমের কথা। তো যে কথাটা বলবো সেটা হচ্ছে, দেখুন গত সপ্তাহের মঙ্গলবার থেকে এই যে মঙ্গলবার গেল সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৩৭টা পোস্ট কিন্তু মানে আমাদের পক্ষ থেকে ডেইলি ট্যাক্সে দেওয়া হয়েছিল। তো তার ভিতরে যারা ফুলফিল করার চেষ্টা করেছেন আহ, তাদেরকে নিয়েই কিন্তু আমাকে একটা রিপোর্ট করতে হয়। তো বেশ ভালোই করেছেন, খারাপ বলবো না। তবে ওই যে নতুন মুখ বলতে নতুন মুখ তেমন আহামরি কেউ নেই, বরং পুরোনো মানুষরাই আরো কমে যাচ্ছে। এটা শুনতে খারাপ লাগলে এটাই সত্য কথা। আর যারা থাকছেন তারা তো একদম বেশ ভালোভাবেই লেগে আছেন। এই লেগে থাকাটাই দরকার। আর তাদেরকেও কিন্তু আমি হচ্ছে ওখান থেকে একটা এক্সট্রা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। মানে নমিনেশনের আন্ডারে নিয়ে আসার জন্য। ইতিমধ্যেই হয়তো আপনারা সেই পোস্টগুলোতে পেয়ে যাচ্ছেন। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ওভারঅল যদি বলি, কারণ যেহেতু আমাকে এই কাজটা ২ দিন করতে হচ্ছে। আর একদিন যেদিন বুধবারে আজকে যে রিপোর্টটা পাবলিশ হয়েছে সেটা কিন্তু দেখেছেন নিয়ার অ্যাবাউট ৬০০টার মতো পোস্ট হচ্ছে টুইটারে কিন্তু আপনারা শেয়ার করার চেষ্টা করেছেন। তো ইউজার কিন্তু অল এভারেজ আমার আমার বাংলা ব্লগ কমিউনিটির কিন্তু ৬০ থেকে ৭০ জন অ্যাক্টিভ ইউজার। তো সেখান থেকে হচ্ছে এই যে ৬০০টা পোস্ট কারা করলো? বাইরের কেউ না নিশ্চয়ই, আপনারাই করেছেন। তো হ্যাঁ, এটাও সত্য কথা ২-১টা পোস্ট হয়তো এদিক সেদিক হয়, আবার ২-১টা পোস্ট হয়তো গঠনমূলক মন্তব্য। তবে যেটাই করুন এট লিস্ট ট্যাগ গুলো ঠিকভাবে দিবেন। আপনি কি বলতে চাচ্ছেন যে বিষয়গুলো ওখানে কি বিষয়গুলো বলা হয়েছে টাস্কে সেই বিষয়গুলো দিকে একটু নজর দিন। মন্তব্য মানে ওই পোস্ট রিলেটেড হোক, মানে অপ্রাসঙ্গিক না হোক, প্রাসঙ্গিক হোক। যেটা আপনারা করছেন অবশ্যই ভালো করছেন। তবে বলবো প্রাসঙ্গিক জিনিসটাকে আরো একটু প্রায়োরিটি বেশি দিন। আর এক্ষেত্রে আমি আমার জায়গা থেকে আমি মনে করি হোল টিম আমরা ভীষণ আন্তরিক। যেহেতু সুযোগগুলো আপনাদের জন্যই, আমি বাই রোটেশন কিন্তু সবাইকেই নিয়ে আসার চেষ্টা করি এবং সবার পোস্টগুলো কিন্তু বাই রোটেশন দেওয়ার চেষ্টা করি। তো কেউ নিরাশ হবেন না। আর বা আপনাদের অ্যাক্টিভিটিস যেন ফিশি না হয় সেদিকটা একটু খেয়াল করবেন। কাঙ্ক্ষিত পর্যায়ে ছিল ৫০ জন ইউজার, সেখান থেকে মোট ৩২ জন ইউজার ছিল একদম মেইন তালিকায়। সেখান থেকে একজনকে আমি একটা বড় ভোটের জন্য মনোনীত করেছি। এটা প্রতি সপ্তাহেই করি এবং এখন যেহেতু সুযোগ আমার ২ টো করে হয়, যেহেতু মঙ্গলবারেও একজনকে আমি আপনাদের অ্যাক্টিভিটিস এর উপর ডিপেন্ড করে আপনাদের একটা পোস্ট দেওয়ার চেষ্টা করি এবং বুধবারেও একটা কিন্তু দেওয়ার চেষ্টা করি। তো আই হোপ আপনারা আপনাদের কাজগুলো ভালোভাবে করবেন এবং এই ভালো সাপোর্ট গুলো কিন্তু আপনাদের জন্যই। মানে ভালো সাপোর্ট, সবটাই ভালো সাপোর্ট। মানে এই সাপোর্ট গুলো, এক্সট্রা সাপোর্ট গুলো। ফিশিটা কেমন? ফিশিটা কেমন বলতে গেলে কি, আপনাকে তো কখনো ইরেগুলার দেখি না, নিলাম ম্যাম। ফিশিটা হচ্ছে যে কয়েকদিন করতে করতে হুট করে দেখবেন যে নাই, হারায়া যায়। আচ্ছা, এই তো নওরিন ম্যাম খুব সুন্দর একটা গুছিয়ে কথা বলেছে, সেটা হচ্ছে অনেক যৌক্তিক একটা কথা বলেছে। আপনারা যে প্রতিনিয়ত অ্যালায়েন্সে যে পোস্ট গুলো করছেন ওখান থেকেও কিন্তু নওরিন ম্যাম কিন্তু ২-১ জনের পোস্ট কিন্তু নমিনেশনে পাঠাচ্ছেন। তার মানে আমিও পাঠাচ্ছি মঙ্গলবারে একদিন, উনিও কিন্তু রেগুলার পাঠাচ্ছে এবং সঙ্গে বুধবারেও কিন্তু একদিন থাকছে। সো ওভারঅল সব দিক থেকে কিন্তু আর্নিং এর একটা অপরচুনিটি থাকে। সো আমি শুধু বলবো যে ফিশি হয়েন না, অতি চালাকি করেন না, রেগুলার করেন। মানে যতটুকুই করেন রেগুলার করেন। এটা হচ্ছে বলার। আর যারা রেগুলার করছেন তারা তো পাচ্ছেন। আচ্ছা, যারা রেগুলার করছেন তারা কি রোটেশন অনুযায়ী কি আপনাদের নামগুলো কি থাকছে? মানে আমাকে মন খুশি করানোর জন্য বলার দরকার নেই। জাস্টলি সত্যটা এক্সপ্রেস করলেই হয়ে যাবে। যারা রেগুলার করছেন। ওকে, মাই প্লেজার। থ্যাংক ইউ সো মাচ।
তারপরেও আমি কয়েকদিন আগে একটা লেখা লিখেছিলাম, অভিযোগ, যেহেতু দীর্ঘ সময় থেকে এখানে কাজ করছি, আরো ইচ্ছা আছে আরো দীর্ঘ সময় কাজ করার জন্য। যেহেতু আমিও আপনাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ, হয়তো ভুল ত্রুটি হয়েই থাকে, তারপরেও চেষ্টা করবেন সরাসরি আমাকে জানানোর জন্য আমার কাজের জায়গা থেকে। আমি চেষ্টা করব নিজেকে আরো সংশোধিত করার জন্য এবং পরিমার্জিত করার জন্য। আহ, তবে আপনারা আপনাদের টাস্ক গুলো, রুটিন গুলো, কাজগুলো ঠিকঠাক মতো করবেন। আমিও আপনাদের জন্য স্বাচ্ছন্দ্যে যেন কাজ করতে পারি, সেদিকটা অবশ্যই নজর রাখবো। সো ওয়েল, আচ্ছা আরিফ ভাই, এখন কি কথা বলতে পারবেন? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ আরিফ, জি ভাই, একদম জি, ধন্যবাদ শুভ পরিষ্কার। ভাই। আচ্ছা, প্রথমত হচ্ছে পুশ সিস্টেমের ব্যাপারে কথা বলবো। গত উইকে আমি বলেছিলাম এটা যে কোনো সময় শীঘ্রই চালু হবে। আজকে যদি দাদা ঘোষণা দেন তাহলে কালকে থেকে চালু হবে, না হয় কিছুদিন পরে। তো এটা সবাই রিচার্জ করে রাখবেন অ্যাকাউন্ট খুলে, যারা যারা অ্যাকাউন্ট খোলেন নাই। এটাই। আর তেমন কোনো আপডেট নেই। স্টিম প্রাইস বেশ ভালো জাম্প হয়েছে, তা সবার জন্যই ভালো। মূলত দাদাই বিষয়টা ইয়ে করছে আর কি। ধন্যবাদ শুভ ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলার জন্য। তো এবার যাব আমাদের সকলের প্রিয় সিএম ভাইয়ের কাছে। সিএম ভাই, এই সময়টা আপনার। হ্যালো শুভ ভাই, আমার কথা শোনা যাচ্ছে? একদম বেশ পরিষ্কার। ধন্যবাদ শুভ ভাই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই এবিবি স্কুল নিয়ে কিছু কথা বলতে চাই। বর্তমানে এবিবি স্কুলে লেভেল 3-এ ক্লাস করানোর মতো আসলে কেউ নেই। লেভেল 4-এ একজন ছিলেন, উনি ইতিমধ্যেই লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা দুটোই দিয়েছেন গত সপ্তাহে। ওনার লেভেল 5-এর পরীক্ষাটা কবে নেওয়া হবে সেটা আমি অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর প্রমোশনের ক্ষেত্রে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আসলে আমাদের একটু সেন্সিটিভ হওয়া দরকার। সকলেই কিন্তু ডেইলি টাস্ক গুলো পূরণ করতেছেন যারা অ্যাক্টিভ আছেন। তো চেষ্টা করবেন যখন টাস্ক গুলো দেওয়া হয় তখন ঢুকে সাথে সাথেই সেই টাস্ক গুলো পূরণ করার চেষ্টা করবেন। এতে করে রিচ কিন্তু খুব বেশি হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং ট্যাগ গুলো অবশ্যই ব্যবহার করবেন। ছোটখাটো ট্যাগ, পুশ, পুশ ভাই, এই ট্যাগ গুলো ব্যবহার করলেই হবে। ইতিমধ্যে কিন্তু নওরিন আপু একটা কথা বললেন যে বিভিন্ন সময় টুইটে কিন্তু বিভিন্ন ধরনের বিষয় দেওয়া থাকে, শুধু এটা নয় যে জেনারেল কিছু টুইট করা থাকে সেখানে। যেমন পুষ্পাই ফাউন্ডেশন থেকে আমি কিছুদিন আগেই একটা মিনি কন্টেস্ট রান করছিলাম। সেখানে গিভলি আর্ট দিয়ে আপনাকে ধরেন একটা পার্টনার হিসেবে আপনাকে একটা পোস্ট দিতে হবে, যেখানে একটা ছবি থাকবে। এটা করার মূল উদ্দেশ্য ছিল কি যে আপনারা নিজে থেকেও একটু ব্যানার তৈরি কিংবা বিভিন্ন ধরনের সুইটেবল যেসব ব্যানার আছে সেগুলো যাতে আপনারা একটু তৈরি করেন এবং আমাদেরও যাতে একটু হেল্প হয়। সেই সাথে আমরা সকলেই একটু বিনোদন পেলাম। এটা আমাদের জন্য একটি ভালো বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই যেটা দেখতে পারলাম, পোস্ট না পড়ে জেনারেল পোস্টের মতো দুই একটা রিপ্লাই দিয়ে দিল এবং বেশিরভাগ ক্ষেত্রেই আগের যে পোস্টার গুলো ছিল সেগুলোর ছবি দিয়ে দিয়েছে। কিন্তু সেটা মিনি কন্টেস্ট ছিল এবং সেই কন্টেস্টে যিনি বিজয়ী হয়েছেন তাকে কিন্তু পুরস্কার পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। তো এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ শুভ ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ সিএম ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলার জন্য। আর ইতিমধ্যেই কিন্তু আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোক আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য বিশেষ একটা বাড়তি পাওয়া আজকের এই অফিসিয়াল হ্যাং আউট 189তম পর্বে। সো ওয়েল, আমরা এবার যাব আমাদের সকলের প্রিয় কিংক্রস ভাইয়ের কাছে। কিংক্রস ভাইয়ের কাছ থেকে কিছু কথা শোনার চেষ্টা করব। হ্যাঁ, শুভদা। একদম পরিষ্কার ভাই। আচ্ছা, নমস্কার সবাইকে। আহ, কয়েকটা কথা যে প্রথমে টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্ট নিয়েই বলবো। টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্টে কয়েকজন আপাতত তো লিস্ট দিনে দিনে বাড়ছে। কয়েকজন অ্যাক্টিভ আছেন, কয়েকজন অ্যাক্টিভ নেই। অনেকে ডিসকর্ডেও পোস্ট করলেও কয়েকজন ডিসকর্ডে একদমই ইনঅ্যাক্টিভ থাকছেন। হ্যাঁ, একটা অবশ্যই দামের দিকটা একটা অবশ্যই সেই ব্যাপারটা হয়তো সেই দিক থেকেই অনেকেই হয়তো এখন অ্যাক্টিভ থাকছেন না। টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্টের অনেকে ধুঁকে ধুঁকে চলছেন। যে জিনিসটা আহ, অনেক মাস, অনেকের ক্ষেত্রে অনেক মাস ধরেই চলছে, যেটা কিছুটা হলেও
মানে খারাপ লাগা থাকে যে আপনারা চেষ্টা করছেন না অ্যাক্টিভ লিস্টে বা প্রপারলি অ্যাক্টিভ হয়ে থাকার, আবার চাইছেনও না বা আমার বাংলা ব্লক কমিটি থেকে বা আপনার প্রয়োজনের জন্য ছুটিটা নেওয়ার। তো এই বিষয়টার হয়তো কিছুদিনের পরবর্তী সময়ে একটা শোধরানোর জায়গা তো আছে। তো যারা শোধরাবেন তারা অত্যন্ত তাড়াতাড়ি অ্যাক্টিভ লিস্টে যেতে পারবেন। কারণ অ্যাক্টিভিটিস, কমিউনিটি অ্যাক্টিভিটিসটাই মূলত এখানে দেখা হচ্ছে, এবং যেহেতু এখন টুইটারের ক্ষেত্রে, টুইটার প্রমোশনের ক্ষেত্রে এই অ্যাক্টিভিটিসটা মূলত এখন সেটাও দেখা হচ্ছে, সেদিকেই জোর দেওয়া হচ্ছে বেশি। আপনারা সেদিকটা অবশ্য নজর রাখলে ভালো হবে। আর আহ, আরেকটা কথা, টুইটার অ্যাক্টিভিটিস নিয়ে যেটা সিয়াম ভাই বললো, গতকালকে যেটা আমি অ্যানাউন্সমেন্টে দিয়েছিলাম যে এই কথাটা আমি হয়তো এটা নিয়ে একটা বিশেষ ক্লাস করানো হবে, যে টুইটারের ট্রেন্ড অনেক তাড়াতাড়ি চেঞ্জ হয়। টুইটারের অনেক তাড়াতাড়ি আপনার 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে দেখবেন যে একটা আলোচনা টুইটারে চলছিল, সেটা থেকে চেঞ্জ হয়ে এখন নতুন কোনো টপিক চলছে। সেখানে কি হয়, সেখানে আম আম যেকোনো ধরুন কোথাও একটা এইচটিএক্স এ বা কোথাও কোনো একটা জায়গায় যদি টুইটের রিপ্লাই বা কমেন্ট কিছু একটা টাস্ক থাকলো, যত তাড়াতাড়ি সেটাকে তার উপরে রিয়্যাক্ট করতে পারবেন, রিয়্যাক্ট বাই থ্রু আপনার সেখানে লাভ রিয়্যাক্ট করলেন, বা আপনি সেখানে রিপ্লাই করলেন, মূল টুইটে গিয়ে কিছু কমেন্ট উইথ ব্যানার কিছু একটা করলেন, তত তাড়াতাড়ি সেটার এঙ্গেজমেন্টে আমাদের আমাদের যে পার্টিসিপেশন রয়েছে সেটা অনেক বেশি নজরে আসবে। যতটা, কারণ একটা জায়গা থেকে একটা জিনিস মাথায় রাখা দরকার যে টুইটার যেহেতু অনেক ফাস্ট পেস বা এক্স অনেক ফাস্ট পেস, সেই জন্য খুব তাড়াতাড়ি ট্রেন্ড চেঞ্জ হয়ে যায়। এবার ধরুন একটা অ্যাকাউন্ট থেকে কন্টিনিউয়াসলি হয়তো অনেকগুলো টুইট হচ্ছে, এবার কেউ তো পুরোনো টুইটটাই গিয়ে লক্ষ্য করে দেখবে না যে সেই টুইটে কে কমেন্ট করে রেখেছে। এবার সেই জন্য যত তাড়াতাড়ি এটা করা সম্ভব, টাস্ক পাওয়ার পরে তত তাড়াতাড়ি করে ফেলুন। এটা স্টিমিটের কিন্তু কমেন্টের মতো হিসেবে নেবেন না, এবং কারণ স্টিমিটের কমেন্ট আর টুইটার কিন্তু একদম ভিন্ন একটা ধারার জিনিস। যেহেতু স্টিমিটে আপনাদেরকে কিন্তু পোস্টটা পড়ে কমেন্টটা করতে হতো, এইখানে কিন্তু আপনাকে পোস্টটা সেইভাবে পড়তে হচ্ছে না, শুধু আপনাকে টপিকটা দেখতে হচ্ছে, 1-2 লাইনের জিনিসটা লিখতে হবে, এবং যা লিখবেন সঠিক ট্যাগ ইউজ করবেন, পুশটাকে সবসময় বড় হাতের দেবেন, PUSS, পুশ সবসময় বড় হাতের হয়, এবং আপনার সামনে ডলার সাইনটা ইউজ করবেন। কিছু জিনিসপত্র আমাদের এখনো এখনো অনেক অজানা রয়েছে, হয়তো আমরা সেটা ক্লাস করলে আপনারা কিছুটা, যারা অনেকে এখানে জানেন টুইটারের বা এক্স এর সম্পর্কে, তারাও কিছুটা তাদের অভিজ্ঞতা থেকে শেয়ার করলেন, তাহলে আমরা এটাকে আরো একটু বেটার করতে পারবো। এই তো এই ছিল বিষয়। হয়তো এটা নিয়ে একটা ক্লাস করা হবে, করানো হবে, সেখানে শেখা যাবে বিষয়গুলো। আর যারা পার্টিসিপেশন করেছেন, তৃতীয়ত আমি বলবো যে আমাদের তো কন্টেস্ট ছিল, কন্টেস্টের পার্টিসিপেশন অনেক কম ছিল। উম, তবে যারা পার্টিসিপেট করেছেন তাদের সত্যি অসংখ্য ধন্যবাদ। আপনাদের কয়েকজনের পোস্ট মানে রীতিমতো মানে বোঝা যায় যে এই সেটার পেছনে কতটা সময় দিয়েছেন, কতটা ভালোবাসা ছিল সেটার পেছনে। কারণ পোস্টের কোয়ালিটি গুলো ছিল হাই। আপনারা যে কন্টেস্টে পার্টিসিপেশন করেছেন এবং সেটা যে আপনারা আপনাদের তরফ থেকে যে পুরোটা দিয়েছেন, সেইটারই প্রতিফলন পোস্টের কোয়ালিটি গুলো দেখলে বোঝা যায়। তো ধন্যবাদ, আবারও ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ, শুভ থাকে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ইমপ্রেস ভাই, আপনাকে অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলার জন্য। সো ওয়েল, আমাকে আজকে তানজিয়া ম্যাম আগেই জানিয়েছে তিনি আজকে হ্যাং আউটে থাকতে পারবে না, তো এই জন্য আমি তাকে স্কিপ করার চেষ্টা করছি। আর আচ্ছা, যে বিষয়টা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, আপনারা কিন্তু বিগত সময়ের নিয়মগুলো কিন্তু টোটালি খুব ভালোভাবেই জানেন, কেননা এখানে নতুন কোনো ইউজার আর নেই।
আপনাদের আইডিয়াল এসপি গুলো যেগুলো আছে সেগুলো ফেলে না রেখে আপনারা ডেলিগেশন করতে পারেন আমাদের দুটো ডেলিগেশন সার্ভিসে, সেটা হচ্ছে এবিবি কিউরেশন আর হিরোইজম। সঙ্গে যদি বোনাস পেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে এবিবি কিউরেশন অবশ্যই পুশ স্টেক করতে হবে। যত বেশি স্টেক করবেন তত বেশি হচ্ছে বোনাস পাবেন, এটা হচ্ছে বিষয়। আর তাছাড়া একটু আগে আরিফ ভাই যে কথাটা বললো পুশ স্টিম, সেই বিষয় নিয়ে হচ্ছে দাদা বিগত দিন বলেছিলেন, এটা নিয়ে কাজ চলছে। পুশ বার্ন করার মাধ্যমে আপনার পোস্টে হচ্ছে সাপোর্টের ব্যবস্থা করা হবে। এটা হয়তো আজকে দাদার মুখ থেকে আমরা জানতে পারি যে কতদূর কি হইলো সেই বিষয়টা। আর এখন কাজের কথায় আসি, সেটা হচ্ছে মূলত আপনাদেরকে যে বিষয়গুলোর দিকে একটু বেশি ফোকাস করতে হয় সেটা আপনারা জানেন যে পোস্টের দিকে, কেননা আপনাদের পোস্টগুলো ভালো হলে কিন্তু ফিচার্ডের আয়ত্তে নিয়ে আসা হয়। আর ফিচার্ড হলে কিন্তু আপনাদের একটা এক্সট্রা সাপোর্ট পাওয়ার কিন্তু একটা ওয়ে থাকে। আর এই জন্য যারা পোস্টগুলো একটু ঠিকঠাক মতো করার চেষ্টা করছেন তাদের পোস্টগুলো কিন্তু প্রতিনিয়ত ফিচার্ড হচ্ছে। আর দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে এবিবি ফান্ড করেও কিন্তু আর্ন করার একটা ওয়ে আছে। তো আপনারা যারা ওই পোস্টটাতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন এবিবি ফানের পোস্টে, সেই পোস্টেও কিন্তু আপনাদেরকে কিন্তু সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হয় কমেন্টের মাধ্যমে। এবং সঙ্গে এবিবি ফান অল নামে একটা চ্যানেল আছে আমাদের ডিসকর্ড সার্ভারে, সেখানে যদি আপনি আপনার কোশ্চেন ড্রপ করেন, সেই কোশ্চেনটা যদি মনোনীত হয় তাহলে সেখান থেকেও কিন্তু আপনার আর্নিং এর একটা ব্যবস্থা আছে। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে আপনার প্রত্যেক বুধবার করে দেখেন যে আমি একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার চেষ্টা করি এবিবি চ্যারিটির জন্য। সেদিন চেষ্টা করবেন স্বতঃস্ফূর্ত ভাবে যার যার অবস্থান থেকে যতটুকু পরিমাণ লিকুইড স্টিম হোক বা পোস্টের মাধ্যমে বেনিফিশিয়ারি দেওয়া হোক এবিবি চ্যারিটিকে দেওয়ার চেষ্টা করবেন। ইটস আপ টু ইউ। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে এবিবি স্টেজ শো, আপনাদেরকে নিয়েই কিন্তু হচ্ছে প্রতিনিয়ত আবারও অনুষ্ঠানটাকে কিন্তু হচ্ছে ঘুরিয়ে নতুন আঙ্গিকে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। তো এই সপ্তাহে থাকবে হচ্ছে জীবনের গল্প। আমি লাইভ আবারও বলছি, শো চলাকালীন সময়ে আপনারা যারা আসতে চান এই সপ্তাহের জীবনের গল্পে এপিসোডে, তারা সিয়াম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে নিয়েই আমরা আড্ডা দেব। এবং আপনারা যারা শ্রোতা হিসাবে থাকবেন কিংবা আপনারা যারা যারা গেস্ট হিসাবে থাকবেন তাদের জন্য কিন্তু হচ্ছে শুভেচ্ছা সম্মানে উপহার থাকবে। আর এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে প্রতিনিয়ত কিন্তু এখন কিন্তু আমরা কমিউনিটি অ্যাক্টিভিটিসে কিন্তু কিন্তু ইউজারদেরকে কিন্তু একটু হচ্ছে কমিউনিটি আগের যে কাজের যে চাপটা ছিল সেখান থেকে কিন্তু একটু রিলিফ দেওয়া হয়েছে, মানে একটু কমিয়ে দেওয়া হয়েছে। আর সেই ফোকাসটা দিতে বলা হয়েছে টুইটারে। নরেন ম্যাম যে কথাগুলো বললো, সিয়াম ভাই যে কথাগুলো বললো, তারপরে হচ্ছে কিংপ্রোজ দাদা যে কথাগুলো বললো, এই কথাগুলো যদি আপনারা একটু মেনে চলার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনারা হচ্ছে অবশ্যই যে টুইটারে যে রিপোর্টটা তৈরি করা হয় সেই রিপোর্টের ফলাফলও আপনাদের বেশ ভালো থাকবে। ওভারঅল এই ছিল বলার। ডেইলি টাস্ক গুলো যথাযথভাবে পূরণ করার চেষ্টা করবেন। এই তো, এটাই ছিল আমার পক্ষ থেকে বা আমাদের যে সেগমেন্ট গুলো থাকে সেই জায়গা থেকে কথাগুলো আর কি। তো আমরা যাব আমাদের এবার প্রতিষ্ঠাতার কাছে, তার কাছ থেকে কিছু কথা শোনার চেষ্টা করব। দাদা এই সময়টা আপনার। হ্যালো, এই সপ্তাহে তো ফাউন্ডার চয়েস টয়েস নেই। আর আমি তো একটু আজকে বিজি ছিলাম, এই কদিন টাইম পাচ্ছিলাম না। পুশ স্টিমটা একটু ওই থিম টিম চেঞ্জ করছি, অনেকটা কাজ হয়েছে, আরো অনেকটা বাকি আছে। মোটামুটি ফ্রন্ট এন্ডটা মোটামুটি ফার্স্ট পেজের ফ্রন্ট এন্ডটা মোটামুটি রেডি করে ফেলেছি। এখন আরো কিছু টুকটাক আর স্ক্রিপ্টের কিছু কাজ আছে, এটা চেষ্টা করব কালকের ভিতর শেষ করার।
এটাই করছিলাম সারাদিন ধরে আজকে এই কাজ। জি দাদা। আর কিছু এমনি জানার আছে? দাদা এমনিতে সব মিলিয়ে ভালো আছেন? ভালো মন্দ ওই একটু দৌড়দৌড়ির ভিতরে আছি। জি দাদা। দাদা আমরা কি হুম। কন্টিনিউ করব? হ্যাঁ 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 করুন। জি দাদা। থ্যাংক ইউ সো মাচ দাদা। তো আপনারা কিন্তু দাদার মুখ থেকেই শুনলেন যে নতুন যে বিষয়টা চালু করা হবে সেটা নিয়ে তিনি ব্যস্ত আছেন। আশা করা যায় এটা খুব শীঘ্রই পাবলিকলি অ্যানাউন্স করা হবে, সবার জন্যই উন্মুক্ত করা হবে। তো এখন যে বিষয়টা যেটা অ্যানাউন্স করতে যাব সেটা হচ্ছে, আপনারা জানেন যে একটা কন্টেস্ট চলছিল স্ন্যাক্স তৈরির। সেই কন্টেস্টের রেজাল্টটা কিন্তু আমার ইতিমধ্যে হাতে চলে এসেছে। আমি সেই হচ্ছে রেজাল্টটা পাবলিশ করার এখন চেষ্টা করছি। শুরুতেই সপ্তম স্থান অধিকারকারী যে পাবে 9 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় সাইমা আক্তার। কংগ্রাচুলেশন এন্ড ওপেন ইউর মাইক। হ্যালো সাইমা আক্তার আপু। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাইয়া শোনা ম্যাম যাচ্ছে? একদম পরিষ্কার। কেমন আছেন? আসলে নেটের প্রচন্ড সমস্যা হচ্ছে। আমার রেসিপিটা আপনাদের সবার ভালো লাগছে, আমার খুব ভালো লাগলো। আর সবাইকে ধন্যবাদ আমার রেসিপিটা ইয়ে করার জন্য। ধন্যবাদ ভাইয়া আপনাকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ সাইমা হ্যালো। ম্যাডাম। হ্যাঁ ম্যাম, শুনতে পেরেছি। আচ্ছা সাইমা ম্যাডাম বেশ সুন্দর করে গুছিয়ে তার নিজের কথাগুলো বলেছেন। এবার ষষ্ঠ স্থান অধিকারকারী যে পাবে 10 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় শাপলা দত্ত। কংগ্রাচুলেশন এন্ড ওপেন ইউর মাইক। আচ্ছা, শাপলা দত্ত ম্যাম কে আছে আমাদের সঙ্গে? আচ্ছা, কেউ যদি একটু দয়া করে বলতেন। এই ওনাকে দেখতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে এখান থেকে আবার অন্য চ্যানেলে যাচ্ছি না কি জন্য, তাহলে আবার এই ডাটাগুলো ভ্যানিশ হয়ে যাবে, মানে সেই জন্য যাচ্ছি না। আচ্ছা, এবার পঞ্চম স্থান অধিকারকারী যে পাবে 12 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় মারিয়া 47। কংগ্রাচুলেশন এন্ড ওপেন ইউর মাইক। মারিয়া 47, মারিয়া আপু। মারিয়া আপু কি আমাদের সঙ্গে আছেন? ভাই ওনাকেও দেখতে পারতেছি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ সিয়াম ভাই। এবার চতুর্থ স্থান অধিকারকারী যে পাবে 14 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় নেভলু 123। কংগ্রাচুলেশন এন্ড ওপেন ইউর মাইক। আসসালামু আলাইকুম। কি অবস্থা নেভলু ভাই, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো ভাই মোটামুটি আছে আর কি। কেমন সবাইকে লাগছে অনেক প্রাইস পেয়ে? ধন্যবাদ। জি অনেক ভালো লাগছে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে উইনার হিসেবে সিলেক্ট করার জন্য। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ নেভলু ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলার জন্য। এবার তৃতীয় স্থান অধিকারকারী যে পাবে 20 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় টিএ সানিয়া ম্যাম। কংগ্রাচুলেশন এন্ড ওপেন ইউর মাইক।
আসসালামু আলাইকুম ভাইয়া। এই তো আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো মোটামুটি আছে আর কি। প্রতিযোগিতার উইনার হতে পেরে অনেক অনেক ভালো লাগতেছে। আসলে যখন প্রতিযোগিতাটা দেওয়া হয়েছিল তখন অনেক বেশি ব্যস্ততার মধ্যে ছিলাম। ভেবেছিলাম হয়তো জয়েন করতে পারবো না, কিন্তু শেষের দিনে গিয়ে আমি রেসিপিটা তৈরি করেছিলাম যতটুকু পেরেছি। অনেক ভালো লাগতেছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ টিএ সোনিয়া ম্যাম, অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলার জন্য। এবার দ্বিতীয় দ্বিতীয় স্থান অধিকারকারী, যেভাবে 25 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় নীলাম সামন্ত। কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। নীলাম সামন্ত দ্বিতীয় স্থান অধিকার করেছে। নীলাম সামন্ত দিদি কি আমাদের সঙ্গে আছেন? হ্যাঁ, হ্যাঁ, আসলে একটু সমস্যা হচ্ছিল ওই জন্য বেরিয়ে গিয়ে আবার এলাম। এখন শোনা যাচ্ছে? একদম বেশ পরিষ্কার। কেমন লাগছে প্রাইস পেয়ে? খুবই ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ। আমার রেসিপিটা যে আপনাদের সবাই ভালো লেগেছে। কিং পরশ ভাইয়ের তো আগেই ভালো লেগেছিল, সেই জন্য ফিচার করেছিল। তো ফিচার হওয়ার পরে আর মনে হয়নি যে কোনো স্থান পাবো বলে। এটা একেবারেই আশাতীত। কারণ এই স্ন্যাক্স উপলক্ষে আপনারা যেভাবে নানান ধরনের রেসিপি বানান, সেরকম মানে আমি তো অত জানি না কি ধরনের খায় বা কি বৃত্তান্ত। এটা তো একেবারেই মন থেকে বানানো। যাই হোক, সবার যে এত ভালো লেগেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বেশ খুশি হয়েছি। বাহ, ভালো লাগলো আপনার কথা শুনে। থ্যাংক ইউ সো মাচ। এবার প্রথম স্থান অধিকারকারী, যে পাবে 35 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় 35 স্টিম পাবে বৃষ্টি ওয়ান। কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। হ্যালো বৃষ্টি আপু, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন আপনি? এই তো, কেমন লাগছে প্রাইস পেয়ে? আসলে অনেক হাসি পাচ্ছে, কারণ এই প্রথম একটা কন্টেস্ট 3 বার রান করলো আর কি। যাই হোক, তবুও খুব ভালো লাগছে। এই পোস্টটা যখন করেছিলাম তারপরই এটা ফিচারড এসেছিল আর কি। সেম ভাইয়া খুব পছন্দ করেছে রেসিপিটা। উনি বলছিল উনি নাকি বাসায় তৈরি করার জন্য বলবে। আসলে এটা কিন্তু অনেক মজার একটা রেসিপি ছিল, প্রথমবার ট্রাই করেছিলাম। যাই হোক, খুব ভালো লাগছে প্রথম স্থান হয়েছে, এই জন্য ধন্যবাদ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর এবার হচ্ছে স্পেশাল প্রাইজ। তারা প্রত্যেকেই পাবে 7.5 স্টিম করে। প্রথমেই ডাকছি স্পেশাল প্রাইজের জন্য মনোনীত হয়েছেন গ্রিন 015। কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। গ্রিন আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো সিয়াম ভাই, গ্রিন আপু কি আছে? ভাই ওনাকেও দেখতেছি না। ওয়েল, আচ্ছা, এবার দ্বিতীয় যে স্থান অধিকার করেছে স্পেশাল প্রাইজের জন্য, যার নাম মনোনীত হয়েছে, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় সেলিনা 75। কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। সেলিনা 75 আপু। ওনাকেও দেখতেছি না ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ সিয়াম ভাই। আর এরই মাঝ দিয়ে মোটামুটি আমাদের হচ্ছে যে প্রাইজ
অ্যানাউন্সমেন্টের সেগমেন্ট ছিল তা শেষ হয়ে গেল। ধন্যবাদ সবাইকে, যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আর এই তো এবার ডাকার চেষ্টা করছি হচ্ছে আরিফ ভাইকে, কেননা আপনারা কুইজ খেলবেন এজন্য। আরিফ ভাই, জি ধন্যবাদ সবাই। আমরা আমাদের কুইজ সেগমেন্টে আসছি, সবাই একটু লক্ষ্য রাখবেন আমাদের কুইজটা। প্রথম কুইজ গুলা আচ্ছা, আমাদের প্রথম কুইজটা আসছে, সবাই একটু লক্ষ্য। Which of this is a layer 1 blockchain? এটা কি হবে? ভাই সময় শেষ। সঠিক উত্তর হচ্ছে ইথারনাম। সবার আগে সি দিয়েছে এখানে নাজমুল 01। আচ্ছা, জি ভাই হয়ে গেছে। আমাদের এরপর সেকেন্ড কুইজটা আসে, সবাই একটু লক্ষ্য রাখবেন। কোন খাবার সবচেয়ে বেশি চুরি হয়? সময় শেষ ভাই। সঠিক উত্তর হচ্ছে পনির। দ্বিতীয় কুইজটা আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। ভাই এখানে পনির তো কেউ দেয়নি, একজন চিজ লিখছে। এটা কি স্কিপ করবো তাহলে ভাই? যে পনির পনির চিজ লেগস ওটা হবে। হ্যাঁ হ্যাঁ ওটাই বলতেছিলাম। ঠিক আছে ভাই। রেইনবো তৈরির জন্য আলোর কোন ধরনের বিয়োজন ঘটে? সময় শেষ ভাই। সঠিক উত্তর, হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে আপনার ব্যতিকরণ। ওটা তো কেউ দেয় নাই ভাই, বিচ্ছুরণ লিখছে। এরপরে কোয়েশ্চেনটা আছে, বিশ্বের সবচেয়ে বেশি প্লাটিনাম উৎপাদনকারী দেশ কোনটি?
দক্ষিণ আফ্রিকা সঠিক উত্তর। কে দিয়েছে? দক্ষিণ আফ্রিকা ভাই দেখি, বিজয় 1 দিয়েছে ভাই। আমরা 3টা উইনার পেয়েছি। দাদা আপনার পক্ষ থেকে কুইজ চাই কিন্তু। হ্যাঁ, বাড়ি আজকে আমাদের চিকেন ফ্রাই করা হচ্ছে KFC স্টাইলে। 8 পিস খাওয়া হয়ে গেছে, আর খেয়ে পারছি না। চুরি করে খাওয়া হয় আমার উত্তর সঠিক উত্তর হবে, কারণ ওই জিনিসটাই সবচেয়ে মানুষ চুরি করে খায়। কেউ আড়া ল্যাপডালা ছাড়া খায় না। জি দাদা। হ্যাঁ, আমার প্রথম কুইজ, কোন দেশে সোনা বেশি পাওয়া যায়? গোল্ড। এক মজার উত্তর হবে এটা। সঠিক উত্তর হবে বাংলাদেশ। বাংলাদেশ, সেটা পারেননি কেউ? বাংলাদেশে আমাদের সবাইকে বলে সোনার ছেলে। তাই এত সোনার ছেলে বানাতে গেলে কি পরিমাণ গোল্ড লাগে তো ধারণা আছে আপনাদের? কথা বললাম দাদা। আচ্ছা, এটা কুইজ ছিল না, একটু মজা করলাম। ভাবছি কি বলা যায়। ছেলেরা শোনা টোনা ডাক শোনে আজকাল, মেয়েরা ছেলেরা সবাই শোনা ডাক শোনে, সেই ক্ষেত্রে সবাই শোনার ছেলে হয়ে যায়। চিকেন ফ্রাই খাচ্ছি, লাগাতার খেয়ে যাচ্ছি। বড় বড় 8 পিস খাওয়ার পরে আর খেয়ে পারছি না। 8টা লেগ খেলাম। মাঝে এখন মাঝে কফি মনে হয় নিয়ে দাদা, বসে আছি। চিকেন লেগ পিস খাইলে মনে হয় দাদা যে ডাইনোসরের পা খাচ্ছি। না, ডাইনো, হ্যাঁ এইখানে একটা কথা আছে। আমরা বর্তমানে যত আধুনিক যত পাখি দেখি, এগুলো সব ডাইনোসরের বংশধর আসলে। কারণ জি পাখিরা দাদা। আলাদা আলাদা কোনো প্রাণী না, এরাই ডাইনোসর থেকে বিবর্তিত প্রাণী। এরা এভিস, এরা আগে আগে ছিল এই উভচর শ্রেণীর, মানে অ্যাম্ফিবিয়ান আর রেপটাইল, সরীসৃপ জাতীয়। এই উভচর প্রাণীর থেকে এরা বিবর্তিত হয়ে, কারণ ওই ডাইনোসর যখন ধ্বংস হয় তখন সব ডাইনোসর কিন্তু ধ্বংস হয়নি, কিছু ডাইনোসর, ওই উড়ন্ত ডাইনোসর বেঁচে ছিল, তাদেরই বংশধর এই পাখি। এই জন্য ডাইনোসরের কঙ্কাল আর একটা পাখির কঙ্কাল পাশাপাশি রাখলে চমকে উঠবেন, দেখবেন প্রায় সেম। জি দাদা। এইবার কি কোয়েশ্চেন ধরি। সম্প্রতি একটা স্বাধীন দেশ ভারতের অঙ্গরাজ্য হওয়ার জন্য চেষ্টায় আছে, বলতে হবে কোন দেশ? কারণটা যদি বলতে পারতেন সবচেয়ে ভালো হতো। ভুটান সবাই পারবে, কিন্তু কারণটা কি? যাই হোক, এটা নিলাম, মানে এটা সঠিক উত্তর ভুটান। না, ভুটান হিন্দু হিন্দু নেই, 1%-এরও কম হিন্দু ভুটানে। ভুটান, হ্যাঁ, ভারতের একীভূত হওয়ার জন্য মেইন কারণ হলো চীনের আগ্রাসন। কারণ ভুটান ভয় পাচ্ছে যে তিব্বতের মতো ভুটানকেও কেড়ে তাদের নিজেদের দেশের অন্তর্ভুক্ত করতে পারে। তিব্বত তো একটা স্বাধীন দেশ ছিল, হংকং এরাও স্বাধীন দেশ ছিল, এসব দেশ সব কেড়ে কুড়ে নিয়েছে চীন। তাই এই কারণে তারা মানে বহুবার মিটিং হয়ে গেছে ইতিমধ্যে, যে সিকিমের মতো একটা অঙ্গরাজ্য করা যায় কিনা সেই ব্যাপারে। সঠিক উত্তর হবে ভুটান। জি দাদা, আমরা উত্তর পেয়ে গেছি। আর একটা কোশ্চেন, এই সেম টাইপের কোশ্চেন। স্বাধীন দেশের একটা অঙ্গরাজ্য স্বাধীন হতে চাচ্ছে,
কোন দেশে ঘটনা? ওটা আমার প্রতিবেশী দেশ আমাদের। ব্যাপক মারামারি শুরু হয়ে গেছে এখন এই নিয়ে। কদিন আগে একটা ট্রেন অব্দি দখল করলো। পাকিস্তান হবে নাকি দাদা? হ্যাঁ, পাকিস্তান হয়, পাকিস্তানের বেলুচিস্তান অঙ্গরাজ্য যেটা। ওরা তো এখনো স্বাধীন ছিল, ওরা 1965 সাল না কোন 68 সাল অব্দি স্বাধীন ছিল ওরা। এখন আবার স্বাধীনতা লাভ করতে চাচ্ছে তারা। আচ্ছা, তার নামে একটু প্লেটটা দিয়ে আসি, প্লেট শেষ হয়ে গেছে। ওকে দাদা। উইনার হচ্ছে এইচ আজিম, সবার আগে পাকিস্তান দিয়েছেন। নটা ঠ্যাং খেলাম, আর খাবো না রাত্রে, এবার মাংস টাংস আছে, খেতে হবে। হ্যাঁ, এতগুলো আর খাওয়া যায়? 10-12টা মুরগির ঠ্যাং খাওয়া কোনো ব্যাপার নেই। হায় হায়। হ্যাঁ, কেএফসি স্টাইল হলে খাওয়া কোনো ব্যাপার না। টক বই করা যায় করছেন। এক্ষুনি ভেবেছিলাম, এটা আগে একবার বলেছিলাম। ও, পাকিস্তানের জাতির জনক আর ইন্ডিয়ার জাতির জনকের ভিতর আত্মীয়তার বন্ধন আছে। কি সেই বন্ধন? এই কোশ্চেন মনে হয় আগে একবার করেছিলাম। এই দাদা, অনেক আগে করছিলেন। হ্যাঁ। দুলা ভাই ভাই দেখেছিলাম মনে হয়, সবাই ইচ্ছে মতো বলে যাচ্ছে। সময় শেষ হলে আমি বলছি। জি দাদা, আর 5 সেকেন্ড বাকি। জি দাদা, সময় শেষ। ওই জাতির জনক ভুল হয়েছে, আমার কোশ্চেন ভুল আছে। তাহলে জাতির জনক হবে না, পাকিস্তানের জাতির জনক আর ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হবে, প্রথম প্রধানমন্ত্রী মানে জওহরলাল নেহরু। না, হ্যাঁ হ্যাঁ, নেহরুর সাথেই, হ্যাঁ ঠিক আছে, নেহরু এবং জিন্না এরা একই বংশের, মানে সেম সেম বংশের। এজন্য কাজিন সম্পর্কে, রক্তের সম্পর্কে কাজিন হয়, মানে রক্তের সম্পর্ক আছে। জি নেহরুর দাদা। বংশের নেহরু ঠাকুরদা মনে হয় ইসলাম ধর্ম গ্রহণ করে। সেদিক থেকে দুটো ভাগ হয়ে যায় ফ্যামিলি। আমার কোশ্চেন যেহেতু ভুল আছে, এজন্য এটা ফ্রি, মানে প্রাইজ দেওয়া হবে, কিন্তু আর একটা কুইজ করবো আর কি। জি মানে দাদা, ব্রাদার লিখেছে বা কাজিন যে লিখবে সে উইনার। ভাই লিখেছে সবার আগে মনিরা ম্যাডাম। একটা ইসের সাহিত্য টাহিত্য থেকে বলি, কি বলা যায়। আমি একটা কবিতা পড়বো একটু, পড়বো না, আবৃত্তি না কিন্তু পড়বো। বলতে হবে কবিতাটা কার লেখা, একটু দারুণ, কবিতাটা বার করে মনে নেই তো।
বুঝি বার করো কঠিন। হ্যাঁ, একটা কবিতা বলছি, কবিতাটা কার লেখা বলতে হবে। এপাং ওপাং ছপাং, সুর ধরেছে পটাং, ব্যাং ডাকে গ্যাং গ্যাং, হাতির কত বড় ঠ্যাং, হরে করে কম্বা, গরু ডাকে হাম্বা, অর্জন করে অম্বা, মা ডাকেন দুম্বা, হর কর কম্বা, ডব্বা ডব্বা ডব্বা, হুল হুল করে হুব্বা, তোবা তোবা আব্বা। কার লেখা? বিখ্যাত কবি। হার্ট হার্ট টাচিং পোয়েম এটা একটা। জি দাদা, সময় শেষ। এটা আমাদের সিএম, ওয়েস্ট বেঙ্গলের সিএম মমতা ব্যানার্জি। সবার আগে মমতা লিখেছে কৌশিক দাদা, এবং মমতা ব্যানার্জি পুরো লিখেছে মনিরা। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা, শুধু ঠিক পি আছে। লিখলে কাজ শেষ হয়ে যেত, অত কিছু লেখার লাগে পিসি। এটা সাহিত্য বলা যাবে কিনা আমি জানি না, তবে এটা একটা সাহিত্য থেকে ধরলাম আর কি। কবিতা ভালোই লেখে দাদা, মজা পাওয়া যায়। আর একটা কবিতা ছিল যেন, এপাং পাং জপাং তো পড়লাম। কবিতার গুতো না কি একটা কবিতা লিখেছিল, কবিতার গুতো। কবিতা তুমি কেন সর্বদা আমাকে গুতিয়ে গুতিয়ে জেগে জাগিয়ে রাখো, নাকি একটা কবিতা যেন এরকম ছিল। এই দাদা, এটা বলছিলেন একবার। এই কবিতাটা দেখছিলাম, কোথায় আছে। আচ্ছা ঠিক আছে, আর একটা বলি। সম্প্রতি আমাদের পুশ কয়েনকে মেইন নেটে লঞ্চ করার চিন্তা ভাবনা করছি আসলে আমরা। মেইন নেট মানে জানি স্টিমেটের একটা মেইন নেট আছে, স্টিম ব্লক চেইন। ট্রনের মেইন নেট ট্রন ব্লক চেইন, আমাদের তো ব্লক চেইন হলো ট্রন, মানে আমাদের মেইন নেট না, ট্রনের পরে ইমপ্লিমেন্ট করা আমাদের। তাই আমরা যে মেইন নেট আনতে চাচ্ছি তার একটা প্রপোজড নেম আছে, সেই নেমটা কি বলতে হবে, কাছাকাছি বললেই হবে। কেউ কিন্তু আর শেষে ওয়াই যোগ করে যেন না বলেন, আর যা বলুন। দাদা সময় শেষ। পুশ চেইন, পোস্ট পারে চেইনের নিব ব্যাখ্যা নাকি? পুশ চেইন হবে ওয়েব 3 একটা ব্লক চেইন, ফার বেটার দেন স্টিমেট ব্লক চেইন। ব্লগিং করা যাবে, আবার এটাকে অনেকগুলো সেক্টর ইউজ করা যাবে, চিকিৎসা, স্বাস্থ্য, ব্যাংকিং সেক্টরে ব্লক চেইন ইউজ করা যাবে। এটা আমরা অলরেডি চিন্তা ভাবনা, মানে ব্লক চেইন ইঞ্জিনিয়ার কিছু হায়ার করেছি, তারা চিন্তা ভাবনা করছি আর কি। কারণ মেইন পরিকল্পনাকারী আমি তো এগুলো বলবো কি কি ফিচার্স রাখতে হবে, কি কি করতে হবে, সহজে যাতে শেপ করা যায়, সহজে যাতে এটা করা যায়। পুশ ইন বুটস কয়টা মুভি আছে? এই লাস্ট কুইজ, দ্রুত বলতে হবে, দেখি কে পারে। পুশ ইন বুটস বলো। পেট মোটা কটা খেয়েছো ঠ্যাং? কটা, 3টে খেয়েছো? অনেকগুলো, সবাই খেয়েছে, বিশাল খাওয়া। বুড়ি হয়ে গেছে, এখন একটু শুয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে রেস্ট নাও।
দাদা সময় শেষ। তিনটে মুভি। ইব্রিয়া ভাই সবার আগে দিয়েছেন। সিনেমা এটা দেখেননি মনে হয় আপনারা, মনে হয়। দেখছিলাম দাদা, 2টা পার্ট দেখছিলাম। একটা প্রথমটা হলো 2011 সালে যেটা মুক্তি হয়েছিল, পুশ ইন বুটস। তারপরে ছিল 2012 সালে পুশ ইন বুটস দ্য থ্রি ডায়াবলোস। তারপর ছিল 2022 সালে পুশ ইন বুটস দ্য লাস্ট উইশ। এই দাদা আর একটা হওয়ার সম্ভাবনা আছে। সেরেক মনে হয় 6টা আছে। সেরেকের আমি 6টার ভিতর আমি মনে হয় 5টা দেখেছিলাম মনে হয়, তারপর একটা দেখা হয়নি। সেরেকটা দারুণ লাগতো একসময়। সেরেক আমি সেরেক যখন ফার্স্ট রিলিজ করে, তখন আমি আমার ভাই তো আমরা একদম বাচ্চা তখন, ওই ভালো করে বুঝতাম না কিন্তু দেখতাম, আমরা দেখে দারুণ লাগতো আমাদের। জি দাদা, ছোটবেলার বিষয়গুলো তো অনেক মজাদার ছিল। অনেক অনেক দারুণ। অবশ্য কার্টুনের ভিতর মানে বেশি হেসেছি সবচাইতে এই মানে যে কার্টুনটা, সেটা হলো আমার মনে হয় সব যে বাচ্চারা আছে তারাও আমার সাথে একমত হবে, যে টম অ্যান্ড জেরি। এটা হলো এক এবং অদ্বিতীয়। যে ছোটবেলায় টম অ্যান্ড জেরি দেখেনি কেউ, এরকম কেউ নেই মনে হয় আমার মতে। জি দাদা, ওটা ছিল সবার জন্য ইউনিভার্সাল একটা কার্টুন। হুম হুম সবচাইতে বেশি হেসেছি এটা দেখে। তার পোপাই দা সেইলর, এটাও দেখতাম এক সময়। আগে দাদা একটা কার্টুন ছিল পোকিমন নামে। পোকেমনটা আমি তেমন দেখিনি। ওই যে একটা ডিমের মতো পোকেমনটা ইয়ে থাকে, দেখবেন এই যে অনেক অ্যানিমেশনটা আমার পছন্দ হতো না তেমন, ওদের অ্যানিমেশনটা। ঠিক আছে, তাহলে মূল অনুষ্ঠান শুরু করে দিন। জি দাদা। শুভ ভাই, ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা আপনাকে এবং আরিফ ভাইকে এবং পুরো টিমকে যারা কুইজ পরিচালনা করলেন, এবং সিএম ভাইকে এবং সঙ্গে সবাইকে, এবং যারা কুইজ খেললেন তাদেরকে। সো ওয়েলকাম টু দ্য মেইন পয়েন্ট। তো এখন যে বিষয়টা আপনাদেরকে জানানো হবে সেটা হচ্ছে সুপার অ্যাক্টিভ লিস্ট অ্যানাউন্স করা হবে, সেটা আমি বলার চেষ্টা করছি। যার হোল ক্রেডিট হচ্ছে আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন উইন্টার্স দা। ঠিক আছে, তো আপনারা একটু খেয়াল করার চেষ্টা করুন। টায়ার 1-এ আছেন মহিন আহমেদ, ইমন 42, বৃষ্টি 1, বিডি ওম্যান, গ্রিন 015, জামাল 7, শিমুল আক্তার, বিজয় 1, পূর্ণিমা 14, ইসরাত মিম, শামসুন নাহার সুইটি, ফাতেমা 001, টি এ সোনিয়া, অঙ্কন বিশ্বাস এবং শামসুন নাহার। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 1-এ। টায়ার 2-তে আছেন সেলিনা 75, জনি প্রিন্স, তানজিমা, মুস্তাফিজুর 001, কৌশিক চাক 123, নেবলু 123, কাজী রায়হান, মাকসুদা কাউসার, রিয়াদ X2, এজিএস আজিম, রায়ান 111, তানহা 001, এনআরকে 71, নীলাম সামন্ত অ্যান্ড পারুল 19। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 2-তে। টায়ার 3-তে আছেন নিলয় মজুমদার, হায়দার ইমতিয়াজ, মাহফুজুল নীলা, নাজমুল 01, সাইমা আক্তার, মোহাম্মদ 786 এবং ফাইনালি শাপলা দত্ত। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 3-তে। তো এই ছিল মোটামুটি আমার জায়গা থেকে হচ্ছে সুপার অ্যাক্টিভ লিস্ট অ্যানাউন্সমেন্ট আমি করার চেষ্টা করেছি। আচ্ছা, তো এবার যাব হচ্ছে এন্টারটেইনমেন্ট পর্বে।